নমস্কার। 12 পাতার ফর্ম নিয়ে আসলো রাজ্য সরকার অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য এবং সঙ্গে আনলো এক গুচ্ছ প্রশ্ন। হেড অফ ফ্যামিলি কে হবে? পরিবার বলতেই বা কী বোঝানো হচ্ছে? এই ফর্মই বা কোথায় পাওয়া যাবে? এত বিশাল এবং আপাত দৃষ্টিতে জটিল একটা ফর্ম নিয়ে আসলো কেন সরকার? তাদের আসল উদ্দেশ্য কী? কেন লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদেরও অন্নপূর্ণা যোজনার সুবিধে পেতে গেলে এই 12 পাতার ফর্ম পূরণ করতেই হবে? আর কেনই বা এই ফর্ম ফিল আপে প্রায় প্রতিটি ধাপে রয়েছে পা পিছলানোর ভয়? কিন্তু চিন্তার কিছু নেই, ঘাবড়াবেন না। এই ভিডিওতে আমি আপনাদের শুধু এই ফর্ম ফিল আপ করাই দেখাবো না, সঙ্গে ব্যাখ্যা করব এর প্রতিটি ধাপ, দেখাবো যে কোথায় কোথায় লুকিয়ে আছে সেই পিছল সিঁড়িগুলি। আর এই ফর্ম ফিল আপ আমি দেখাবো বাংলা এবং ইংরেজি এই দুটো ভাষার ফর্মেই। এই ভিডিওতে আমি ইংরেজি ফর্মটা ফিল আপ করে দেখাচ্ছি। যদি আপনি বাংলা ফর্মটা ফিল আপ করা দেখতে চান তবে এর আগের ভিডিওটা দেখে নিন। আমি ওপরের আই বাটন আর নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। এই তথ্য কোনো সোশ্যাল মিডিয়া, ইউটিউব চ্যানেল বা টিভি চ্যানেলে আপনারা পাবেন না। তাহলে চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আগে ক্লিয়ার হয়ে নিন যে পরিবার বলতে কি বোঝানো হয়েছে, কারণ সেটা না বুঝলে এটা বুঝতে পারবেন না যে কটা ফর্ম নিতে হবে বা কটা ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্ম ফিল আপে পরিবার বলতে বোঝানো হয়েছে সেই সব লোককে যারা একই বাড়িতে থাকেন এবং একসঙ্গে খাবার খান, মানে একই হেঁসেল বা রান্নাঘর থেকে খাবার খান। এবারে এখান থেকে সরকার কি বুঝতে চাইছে? সরকার এটা বুঝতে চাইছে যে এই রকম একটা পরিবার, তারা পরিবার পিছু কি কি সরকারি সুযোগ সুবিধা এখন ভোগ করছে এবং তাদের অন্য কোন কোন সরকারি সুযোগ সুবিধার প্রয়োজন আছে। কিভাবে? আমি একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝাচ্ছি। এই ফর্মে একটা জায়গায় বলা আছে যে আপনার পরিবারের টোটাল সদস্য সংখ্যা কত। আবার আরেক জায়গায় বলা হচ্ছে যে পরিবারের টোটাল উপার্জন কত। এবার ধরুন দুটো পরিবার এই ফর্মটা ফিল আপ করছে। দুটো পরিবারেরই রোজগার 20,000 টাকা, কিন্তু একটা পরিবারে 3 জন সদস্য আছে, আরেকটা পরিবারে 6 জন সদস্য আছে। এইবার সরকার এখান থেকে এটা বুঝতে পারবে যে সরকারের সরকার এখান থেকে বুঝতে পারবে যে পরিবার 20,000 টাকা রোজগার করছে কিন্তু 3 জন সদস্য, তারা কম্পারেটিভলি সচ্ছল। আর যে পরিবার 6 জন সদস্য আছে কিন্তু এই 20,000 টাকাই রোজগার হচ্ছে, তার মানে সেখানে সরকার কিছুটা সাহায্য এক্সট্রা করতে পারে। এই ব্যাপারগুলো সরকার জেনে নিতে চাইছে এই ফর্মটার মধ্যে। এবারে চলে আসি ফর্ম ফিল আপে। প্রথমেই আমাদের হেড অফ ফ্যামিলি বা পরিবারের প্রধান কে হবে তা ঠিক করতে হবে। তাহলে আমরা ফর্ম ফিল আপে চলে যাই। তাহলে ফর্মটা আমরা কম্পিউটারে নিয়ে নিয়েছি এবং কম্পিউটার স্ক্রিন থেকে এখানে স্মার্ট বোর্ডে প্রজেক্ট হচ্ছে। তো আমরা এবার এই ফর্মটা ফিল আপ করা দেখাবো। যে প্রথম যেটা বলছিলাম সেটা হচ্ছে যে HOF বা হেড অফ ফ্যামিলি, সেটাকে আমাদের সবার আগে ডিসাইড করতে হবে। এই ফর্ম ফিল আপ প্রসঙ্গে বলে রাখি যে আমি ঠিক করেছি জুন মাসের 2-3 তারিখ নাগাদ আমি এই ফর্ম ফিল আপ নিয়ে একটা লাইভ ভিডিও করব, যেখানে আপনারা আমার সঙ্গে ভিডিওতে বসে নিজেদের ফর্মটা ফিল আপ করে নিতে পারবেন। আর কোনো অসুবিধে হলে বা কোনো জায়গায় বুঝতে অসুবিধে হলে সঙ্গে সঙ্গে আমাকে ওই লাইভ এই প্রশ্ন করতে পারবেন। এই লাইভ ভিডিওর ডিটেলস আমি এই চ্যানেলে কমিউনিটি পোস্টে দেবো 1 তারিখ নাগাদ। আপনারা প্লিজ এই চ্যানেল দুটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চট করে নিন, যাতে আপনারা ওই কমিউনিটি পোস্টটা দেখতে পান এবং লাইভে আমার সঙ্গে ফর্ম ফিল আপে যোগ দিতে পারেন। তাই ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনি ওই লাইভ ভিডিওতে আমাকে সরাসরি ফর্ম ফিল আপের সংক্রান্ত প্রশ্ন করতে পারবেন। এবারে চলুন আবার ফর্ম ফিল আপে ফিরি। এই দেখুন, এটা হচ্ছে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম ফর অন্নপূর্ণা যোজনা। আচ্ছা, এখানে এই যে হেড অফ ফ্যামিলি, এইটা আমাদেরকে সবার আগে এখানে লিখতে হবে। এবার হেড অফ ফ্যামিলি কে হবে? এখানে একটা প্রচুর কনফিউশন আছে, কিন্তু হেড অফ ফ্যামিলি যে কেউ হতে পারে, এনিবডি। আপনি নিজে হতে পারেন, আপনার বাড়িতে বয়স্ক কেউ থাকলে তাকে করতে পারেন। হেড অফ ফ্যামিলি কে হবে সেটা নিয়ে কিন্তু কনফিউশনের কোনো জায়গা নেই। ধরুন অনেক মহিলা ধরুন বিয়ের পরে ফিরে এসছেন বাপের বাড়িতে, এবার তিনি নিজেই হেড অফ ফ্যামিলি হয়ে অ্যাপ্লাই করতে পারেন বা তিনি তার বাবাকেও দিতে পারেন।
কোনো এই সংক্রান্ত কোনো ওরকমভাবে গাইডলাইন নেই যে হেড অফ ফ্যামিলি সবচেয়ে বয়স্ক লোকই হবে। যে কেউ তার নিজের ফর্মটা ফিল আপ করার জন্য সে নিজেকে হেড অফ ফ্যামিলি হিসেবে করতে পারে এবং বাকি সদস্যদের তাদের নামগুলো দিতে হবে। আচ্ছা, এইবারে এই হেড অফ ফ্যামিলির এইখানে নেম অফ দ্য হেড অফ ফ্যামিলি আমরা এখানে হেড অফ ফ্যামিলির নামটা দিয়ে দেবো। এই হেড অফ ফ্যামিলির নাম দিয়ে দিলাম এবং এই নামটা কোন নামটা দিতে হবে? অ্যাজ পার আধার আর অফিসিয়াল আইডি, অর্থাৎ আধারে যে নামটা আছে সেই নামটাই আপনাকে হেড অফ ফ্যামিলিতে এখানে দিয়ে দিতে হবে। এবং পুরো নাম, অর্থাৎ যেভাবে আধারে পুরো নাম লেখা আছে, কারণ এখানে বলে দেওয়া আছে এন্টার ফুল নেম, সুতরাং পুরো নামটা আপনি এখানে বসিয়ে দেবেন। তাহলে এই হেড অফ ফ্যামিলির নাম হয়ে গেল। হেড অফ ফ্যামিলির নাম হয়ে যাওয়ার পরে আমাদের কি করতে হবে? ডেট অফ বার্থ দিতে হবে। এবার ডেট অফ বার্থটা দিতে হবে আমাদের এইখানে ডেট অফ বার্থে DDMMYYYY ফরম্যাটে। তার মানে কি, ধরুন আজকে ধরুন 31শে মে, তাহলে 31শে মে 1980 সালে যদি কেউ জন্মে থাকে তাহলে পরে তার ডেট অফ বার্থটা এরকম হবে যে 31/05 এবং 1980 এইরকম ফরম্যাটে তাকে দিতে হবে। অর্থাৎ ডেট অফ বার্থ হেড অফ দ্য ফ্যামিলি তাকে DDMMYY ফরম্যাটে এখানে দিয়ে দেবেন। তাহলে এটা হয়ে গেল আর এটা হয়ে গেল। তাহলে আমরা হেড অফ দ্য ফ্যামিলি পেয়ে গেলাম, ডেট অফ বার্থ পেয়ে গেলাম। এরপরে আসছে জেন্ডার অফ হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ যিনি ফর্মটা ফিল আপ করছেন তিনি পুরুষ না মহিলা বা অন্যান্য ট্রান্সজেন্ডার হতে পারেন, তো সেটা সেখানে স্পেসিফাই করে দিতে হবে। অর্থাৎ এইখান থেকে বোঝা যাচ্ছে যে পুরুষ বা মহিলা যে কেউ হেড অফ দ্য ফ্যামিলি হতে পারে, কারণ সেখানে তার লিঙ্গ বা সেক্সটা এখানে স্পেসিফাই করে দিতে হবে। তাহলে এখানে আমরা হেড অফ দ্য ফ্যামিলি কে হবে, তিনি মেল হলে আমরা মেলে টিক করব, যদি ফিমেল হয় তাহলে ফিমেলে টিক করব, যদি ট্রান্সজেন্ডার বা আদার্স কিছু হয় তাহলে সেখানে টিক করব। এবার এইটা তার মানে এই 3 নম্বর আমাদের পয়েন্টটা কমপ্লিট হয়ে গেল। এরপর হচ্ছে আধার অফ হেড অফ ফ্যামিলি, অর্থাৎ হেড অফ ফ্যামিলিতে আমরা যাকে নিয়েছি তার আধার নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে, এখানে আধার নাম্বারটা লিখে দিতে হবে। তাহলে আধার নাম্বার অফ হেড অফ ফ্যামিলি হয়ে গেল। এরপরে হচ্ছে হাউস হোল্ড আইডি অফ ডিজিটাল রেশন কার্ড ইফ এনি, যদি আপনাদের ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে এটা ফিল আপ হবে, আর যদি ডিজিটাল রেশন কার্ড না থাকে তাহলে এইখানে আপনি শুধু লিখবেন যে নট অ্যাপ্লিকেবল। আর যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে ডিজিটাল রেশন কার্ড থাকলে পরে তাহলে হাউস হোল্ড আইডিটা এখানে লিখতে হবে, আর কতজন নাম্বার মানে ফ্যামিলি মেম্বার আছে এই ডিজিটাল আইডি রেশন কার্ডের ওপরে সেই নাম্বারটা স্পেসিফাই করতে হবে। অর্থাৎ শুধু নাম্বার, কিন্তু আপনার পরিবারে 5 জন যদি ডিজিটাল রেশন কার্ডের থাকে তাহলে 5 জন, যদি 6 জন থাকে 6 জন, যদি 7 জন থাকে 7 জন, এরকমভাবে লিখে দিতে হবে। এটা হচ্ছে শুধু নাম্বারটা লিখতে হবে, এখানে কিন্তু অন্য আর কিছু লেখার দরকার নেই। আর কি, আর হচ্ছে অ্যাড্রেস, অর্থাৎ আপনি যেখানে থাকেন সেইখানকার পার্মানেন্ট অ্যাড্রেস, এই পার্মানেন্ট অ্যাড্রেসটা কিন্তু স্পেসিফাই করে দিয়েছি, অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে লিখে দিতে হবে, এখানে লিখে দিতে হবে পার্মানেন্ট অ্যাড্রেসটা। এবার আমরা একটুখানি আবার উপরে উঠে যাই, অ্যাড্রেস অবধি আমাদের হয়ে গেল। আচ্ছা, এরপরে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। এইবার কন্ট্যাক্ট নাম্বারটা যেটা হেড অফ ফ্যামিলির, এখন কিন্তু আমরা শুধু হেড অফ ফ্যামিলির ডেটা ফিল আপ করছি। এরপরে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারে সেই মোবাইল নাম্বারটাই দেওয়ার চেষ্টা করবেন যেটা আধার লিঙ্কড মোবাইল নাম্বার অফ হেড অফ ফ্যামিলি, অর্থাৎ হেড অফ ফ্যামিলিতে আপনি যার নাম দিয়েছেন তার আধার ভেরিফাইড যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন, এইখানটা দিয়ে দেবেন। তাহলে এই অবধি আমাদের হয়ে গেল। এই হেড অফ ফ্যামিলির ডিটেল কিন্তু এই অবধি, অর্থাৎ হেড অফ ফ্যামিলির ডিটেল আমরা ফিল আপ করে দিলাম। এরপরে হচ্ছে 9 নম্বরে কি, নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি অ্যান্ড আধার অফ অল ফ্যামিলি মেম্বার্স, সেটা আমাদের এখানে পরপর দিয়ে যেতে হবে। এবার এই ডেটাগুলো চাওয়া হচ্ছে কেন? কারণ আমরা দেখতে পেয়েছি যে একই লোক 4 বার লক্ষ্মীর ভাণ্ডারে টাকা নিচ্ছে, একই পরিবারে হাজব্যান্ডও নিচ্ছে, ওয়াইফও নিচ্ছে। তো এই যে ব্যাপারগুলো, সেই কারণে ফ্যামিলি মেম্বারদের এখানে স্পেসিফাই করে দেওয়া হচ্ছে। তো ফ্যামিলি মেম্বার যদি স্পেসিফাইড হয়ে যায় তাহলে পরে আর কোনো সমস্যা থাকবে না, তাহলে কে কীরকম পাচ্ছে সেটা আমরা এই ফর্ম থেকে বুঝে নিতে পারবো।
তাহলে এইখানে এবার প্রথমে হচ্ছে হেড অফ ফ্যামিলি, যে এখানে আমরা ফিল আপ করলাম, সে এই হেড অফ ফ্যামিলি তার নামটা এখানে আরেকবার স্পেসিফাই করে দেবেন, করে ইনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছেন কিনা সেইটা যদি অ্যাপ্লাই করেন তাহলে ইএস দিতে হবে। অর্থাৎ হেড অফ ফ্যামিলি যদি মহিলা হয় তাহলে পরেই তিনি অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করতে পারবেন। হেড অফ ফ্যামিলি যদি পুরুষ হয় তাহলে এইখানে এই ইএসটা সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই, সেই ক্ষেত্রে তারা কিছুই দেবেন না। অর্থাৎ যদি হেড অফ ফ্যামিলি পুরুষ হয় তাহলে এখানে জাস্ট কিছু না দিয়ে ছেড়ে দেবেন, বা মানে এখানে টিক করার দরকার নেই, বা নো লিখে দিতে পারেন স্পেসিফিক। যদি বাই চান্স ধরুন পরে কেউ যাদের টিক না করে দিতে পারে, মানে সেক্ষেত্রে একটা পরে ডিসপিউট তৈরি হতে পারে, সেই জন্য নো লিখে দিতে পারেন। আর এইখানে যদি অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা হয় তাহলে পরে আপনাকে এইখানে একটা ইয়েস এ টিক করে দিতে হবে। তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, এরপরে হচ্ছে প্রত্যেক মেম্বার। এবার মেম্বার ওয়ানের নাম, তার ডেট অফ বার্থ, তার জেন্ডার অর্থাৎ মেল ফিমেল বা ট্রান্সজেন্ডার বা আদার্স যাই হোক না কেন সেটা দেবেন। রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, যদি ধরে নিই আমি আমার জন্য ফর্ম ফিল আপ করছি তাহলে পরে আমি এখানে আমার নাম্বার, মানে আমি যদি নিজে ফর্ম ফিল আপ করি আমার পরিবারের জন্য, তাহলে হেড অফ ফ্যামিলিতে ধরুন আমি আমার নাম দিলাম, তাহলে মেম্বার ওয়ানে আমি আমার ওয়াইফের নাম দিলাম, ডেট অফ বার্থ দিলাম, জেন্ডারে সেক্ষেত্রে ফিমেল বললাম, আর রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি সেখানে আমি দেব ওয়াইফ, আর আধার নাম্বার এখানে স্পেসিফাই করে দেবো। তাহলে এইটা হয়ে গেলে পরে এই 9 নম্বরের এটাও হয়ে গেল। এবার এইটা বাড়ির যদি আরও মেম্বার থাকে তাহলে তাদেরটাও এখানে ফিল আপ করতে হবে। যেমন ধরুন ফর অ্যান এক্সাম্পল, ধরুন আমার এক ছেলে আছে এক মেয়ে আছে, তাহলে মেম্বার 2-এ আমি ধরুন ছেলের নাম দিলাম, নামে ডেট অফ বার্থ দিলাম, তার জেন্ডারে লিখলাম মেল, আর রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি সেখানে আমি লিখলাম সন, আর তার আধার নাম্বার দিলাম। এবারে এর পাশে আরেকটা কলাম থাকছে, যে কলামটাও কিন্তু একই সঙ্গে ফিল আপ করে যেতে হবে। যেমন ধরুন এই মেম্বার 1 ইনি যদি অন্নপূর্ণা যোজনা চান, যেমন আমার ওয়াইফ যদি অন্নপূর্ণা যোজনা চান তাহলে আমি এখানে ইয়েস দেব। আমার ছেলে যদি অন্নপূর্ণা যোজনা চায়, যেটা স্বাভাবিকভাবে চাইবে না, তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে কোনো টিক করব না। আবার ধরুন তার পরের ইসে আমি 3 নম্বরে ধরুন আমার মেয়ে আছে, তাহলে সেখানে আমি আবার এরকম নেম দিলাম, ডেট অফ বার্থ দিলাম, জেন্ডারে লিখলাম ফিমেল, আর রিলেশন উইথ ফ্যামিলিতে আমি লিখলাম ডটার, তার আধার নাম্বার দিলাম, এবং সেখানে আমি বললাম যে হ্যাঁ ইনি চাইছেন অন্নপূর্ণা যোজনা, তাহলে এখানে আমি ইয়েস দেবো। তো এরমভাবে আপনি 5 জনের ফিল আপ করে দিতে পারেন। ফর্মটা লম্বা, কঠিন কিছু নয়, ডেটাগুলোকে দিয়ে যেতে হবে। এবার এই ডেটাটা মানে সরকার বলছেন যে আমরা ডেটাটা কালেক্ট করে নিচ্ছি, কারণ একটা তো লক্ষ্মীর ভাণ্ডার একটা থেকে অন্নপূর্ণা যোজনায় চেঞ্জ হওয়ার একটা ড্রাইভ হচ্ছেই, আমরা ডেটাটা কালেক্ট করে নিতে পারলে ভবিষ্যতে আমরা আরও যে প্রকল্পগুলো আছে সেগুলো তো আমরা সঠিক লোককে বেনিফিট দিতে পারবো। তো সেই কারণে এই কালেকশনটা করা হচ্ছে। ইনফ্যাক্ট আমাদের এখানে ধরুন মানে এনপিআর বা সেন্সাস এগুলো তো বহু বছর ধরে হয়নি, তো সেটা থাকলে পরে ডেটাগুলো সরকারের কাছে থাকতো। তো এই ডেটা কালেক্ট করা হয়নি এরকম অভিযোগ পূর্বতন সরকারের প্রতি অনেকেই করে থাকেন, যে ডেটা কিছুতেই কালেক্ট করা হয়নি বা ডেটা পাঠানো হয়নি। তো সেই কারণে ডেটাটা কালেক্ট করতে চাইছেন, এটার মধ্যে আমি অন্তত খারাপ কিছু দেখছি না, ওকে ঠিক আছে। তো এইটা রয়েছে। এবার এইখান থেকে তাহলে 5 জনেরই এরকম আপনি ফিল আপ করতে পারবেন। আমি 3 জনের করে দেখেছি, দরকার হলে আরও 2 জনের এখানে ফিল আপ করা যাবে, তারাও অন্নপূর্ণা যোজনা চান কিনা সেগুলো তারা বলতে পারবেন। তাহলে এটা হয়ে গেল। এরপরে আসছে এই হেড অফ ফ্যামিলি এবং বাকি যে আমরা সদস্যদের দিলাম তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আচ্ছা, এইখানে কিন্তু একটা কনফিউশন আছে, মানে সবারই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে এরকম কিন্তু নয়। যারা এই ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের সুবিধে চাইছেন, বা অলরেডি সেই সুবিধে যে অ্যাকাউন্টে রয়েছে সেই অ্যাকাউন্টগুলো কিন্তু দিতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরুন হেড অফ ফ্যামিলি তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন। কখন দেবেন? যদি হেড অফ ফ্যামিলি অন্নপূর্ণা যোজনা বা অন্য কোনো ডিবিটি তে পেমেন্ট চান সরকারের কাছ থেকে, তাহলে দেবেন।
যদি তিনি কোনো পেমেন্ট না চান তাহলে দেওয়ার দরকার নেই। মেম্বার ওয়ানের ক্ষেত্রে যেমন আমার ওয়াইফ, ধরুন আমার ক্ষেত্রে আমি যদি ফিল আপ করি তাহলে এখানে আমি কোনো ডেটা দেওয়ার আমার প্রয়োজন নেই, কারণ আমি অন্নপূর্ণা যোজনা চাইছি না, অন্য কোনো ডিবিটিও চাইছি না। কিন্তু আমি যদি সরকারের কাছ থেকে অন্য কোনো ডিবিটি চাই, ধরুন আমি ফর অ্যান এক্সাম্পল বার্ধক্য ভাতা চাই, তাহলে সেখানে কিন্তু আমাকে আমার ব্যাংকের নাম, আমার অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি দিতে হবে। আর তাহলে ভবিষ্যতে আর আমার কাছে এই ডিবিটিটা মানে করার দরকার পড়বে না, অটোমেটিক্যালি ওই অ্যাকাউন্টটা থাকবে তাদের কাছে। কিন্তু যদি আমি কোনো মানে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের কোনো সুবিধাই যদি সরকারের কাছ থেকে না চাই, তাহলে আমি এখানে আমার ডেটা দেবো না। এবার ধরুন আমার চাইছেন, আমার ওয়াইফ চাইছেন যে অন্নপূর্ণা যোজনা, তাহলে সেই ক্ষেত্রে মেম্বার ওয়ান আমার ওয়াইফ ফিল আপ করেছিলাম, তিনি এখানে তার ব্যাংকের নাম দেবেন, অ্যাকাউন্ট নাম্বার দেবেন এবং আইএফএসসি কোড দেবেন, তাহলে উনি দেবেন। আবার আমার ছেলে ধরুন তারটা আমি ওখানে সদস্য হিসেবে ফিল আপ করেছি, তিনি এবার চাইছেন না, তার দরকার নেই বা তিনি পাবেন না বা তার ভবিষ্যতেও চায় না কিছু, তাহলে সেই ক্ষেত্রে সে কিছু দেবে না। আবার ধরুন মেয়ে, সে ধরুন অন্য কিছু চাইছে, ধরুন কন্যাশ্রী বা লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনা বা অন্য কিছু, যদি তার কোনো কিছু সরকারের থেকে এই ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে কোনো কিছু পাওয়ার ব্যাপার থাকে বা তিনি অলরেডি পাচ্ছেন বা পেয়েছেন বা ভবিষ্যতে পাবেন তা বা পাওয়ার ইচ্ছে আছে, তাহলে পরে তার ডিটেলসটা এখানে দিতে হবে। এটা কিন্তু সবার সব ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে না, কারণ অনেক আছেন যাদের 2-3টে ব্যাংক অ্যাকাউন্ট আছে, তাহলে সেগুলো কি সব দিতে হবে না। যদি আমি সরকারের কাছ থেকে টাকা চাই তাহলে আমাকে আমার ব্যাংক অ্যাকাউন্টটা দিতে হবে, সেটা এখন চাইলেও দিতে হবে, ভবিষ্যতে যদি হয় সেক্ষেত্রেও সরকার চাইছে যে আপনি ডিবিটি অ্যাকাউন্ট তাহলে বলে রাখুন, তাহলে আমাদের ক্ষেত্রে ভবিষ্যতের কোনো প্রকল্প আসলে টাকাটা পাঠাতে সুবিধা হবে। তাহলে এইটা হয়ে গেল। আচ্ছা, এরপরে তাহলে প্রত্যেকের এরকম আপনারা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দেবেন। এরপরে আসছে এপিক নাম্বার। এপিক নাম্বার কি? HOF অ্যান্ড অল অ্যাডাল্ট মেম্বার, অর্থাৎ যাদের বয়স 18 বছরের বেশি হয়ে গেছে, যাদের কাছে এপিক আছে, তাদের হেড অফ ফ্যামিলির এখানে এপিক নাম্বার দেবেন এবং তার সঙ্গে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অ্যান্ড পার্ট নাম্বারটাও এখানে দিয়ে দিতে হবে। তাহলে এপিক নাম্বার, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, পার্ট নাম্বার। আচ্ছা, এইবারে মেম্বার ওয়ানের জন্য এইটা অনেক ক্ষেত্রে আগে আধারের সঙ্গে যাদের যোগ রয়েছে তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধে, কিন্তু যাদের আধারের সঙ্গে যোগ নেই তাদের ক্ষেত্রে তো আপনাকে সেইগুলো আবার বা নতুন করে এখন ধরুন নাম্বার চেঞ্জ হয়ে গেছে, সুতরাং সেই কারণে একবার ভেরিফাই করে নেওয়া হচ্ছে প্রত্যেক মেম্বারেরই, যাদের এপিক নাম্বার আছে তাদের এপিক নাম্বার এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার অ্যান্ড পার্ট নাম্বার এখানে দিয়ে দিতে হবে। এরকম মেম্বার 1, মেম্বার 2, মেম্বার 3, মেম্বার 4, মেম্বার 5 অবধি আপনি দিতে পারেন এখানে। এরপরে আসছে ক্যাটেগরি, অর্থাৎ আপনি কোন ক্যাটেগরিতে বিলং করেন। আপনি কি আনরিজার্ভ বা ইউআর ক্যাটেগরিতে বিলং করলে ইউআরে টিক করবেন, যদি আপনি শিডিউল কাস্টে বিলং করেন তাহলে এসসিতে ক্লিক করবেন, যদি আপনি শিডিউল ট্রাইবে করেন তাহলে ট্রাইব, ওবিসি করলে ওবিসি, এইভাবে আপনি আপনার যদি কোনো ক্যাটেগরি থাকে তাহলে আপনাকে সেইটা মেনশন করতে হবে। এবং যদি আপনি মেনশন করেন রিজার্ভ ছাড়া অন্য কোনো ক্যাটেগরি, তাহলে তার নেসেসারি সার্টিফিকেটের জেরক্স আপনাকে অ্যাটাচ করে দিতে হবে। অর্থাৎ এতক্ষণ অবধি আমরা কোনো কিছু অ্যাটাচ করছিলাম না, অ্যাটাচ করতে হবে, যেহেতু আধার নাম্বার আমরা দিয়েছি, সেই আধার নাম্বারের ডিটেল, আধার কার্ডের তার জন্য একটা জেরক্স কপি দিতে হবে বা ফটোকপি দিতে হবে। আর এইখানে আমরা যদি এই আনরিজার্ভ বাদে অন্য কোনো ক্যাটাগরি চুজ করি তাহলে পরে কিন্তু তার নেসেসারি যে সার্টিফিকেট সেটা আমাকে এখানে ফটোকপি করে অ্যাটাচ করে দিতে হবে। আচ্ছা, এরপরে আমরা এই পোর্শনটা হয়ে গেল। এরপরে আসছে রেশন কার্ড অ্যান্ড ফুড সাবসিডির ব্যাপারটা। যদি ডিজিটাল রেশন কার্ড থাকে, যে রেশন কার্ড অ্যান্ড ফুড সাবসিডি, এখানে যদি ডিজিটাল রেশন কার্ড থাকে, বলছে ডু ইউ হ্যাভ আ ডিজিটাল রেশন কার্ড, যদি ইয়েস হয়, যদি নো হয় তাহলে কোনো সমস্যা নেই, যদি ইয়েস হয় তাহলে পরে কী ধরনের কার্ড আপনার আছে সেটা বলতে হবে, যেমন AY আছে না PHH আছে, নাকি RKSY1 আছে না RKSY2 আছে ইত্যাদি, নন সাবসিডাইজড, তো আপনাকে সেটা বলতে হবে। এবার এই জায়গাগুলোতে অবশ্যই একটু সমস্যা তৈরি হবে, কারণ যারা সাধারণ লোক তারা হয়তো ঠিক করে জানেনই না যে কী ধরনের রেশন কার্ড তাদের রয়েছে বা কিছু, সেক্ষেত্রে একটু রেশন দোকানে একবার জিজ্ঞেস করে নিলেই হলো যে আমার কার্ডটা কী ধরনের কার্ড, বা কার্ডের ওপরেও লেখা থাকবে।
তো বা এগুলো যখন আমরা জানি যে 16, 17, 18-তে ক্যাম্প হবে, সেই ক্যাম্প থেকেও আপনারা ফিল আপ করিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধে নেই। এছাড়াও মানে এইটা যখন আপনি জমা দিতে যাবেন, যে অফিসে যাবেন, এটা তো জমা দিতে হবে, এটা কোথায় জমা দিতে হবে? যে কোনো এসডিও অফিস, বিডিও অফিস, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন বা গ্রাম পঞ্চায়েত, এই সমস্ত জায়গাতে যে কোনো সরকারি অফিসেই এই ফর্মগুলো কিন্তু জমা দেওয়া যাবে। যখন জমা দিতে যাবেন তখন ওখানে একবার জিজ্ঞেস করে নেবেন, ভাই আমি আমার এই রেশন কার্ডটা আছে, এটা কী কার্ড বলো তো, একটু টিক মেরে দাও, তাহলে এই হয়ে গেল ওটা। আচ্ছা, এরপরে কি আসছে? ফ্যামিলি জিজ্ঞেস করছে যে ফ্যামিলি, এখানে আপনি যেটা যদি নন সাবসিডাইজড হয় তাহলে নন সাবসিডাইজে ক্লিক হবে, যদি AOY হয় তাহলে AOY এ ক্লিক হবে, এইভাবে আপনাকে টিক করে দিতে হবে। আর কি, ফ্যামিলি কি, ওয়েদার ফ্যামিলি ইজ লিফটিং মান্থলি রেশন ফ্রম দ্য রেশন শপ, মানে ফ্যামিলি কি প্রতি মাসে মোটামুটিভাবে রেশন তোলে? যদি ইয়েস হয় তাহলে ইয়েসে টিক করবেন, যদি হয় না, যে আপনার প্রতি মাসে চলেন না, হয়তো কখনো তোলেন, তাহলে বলবেন নো। প্রতি মাসে তোলেন মানে ধরুন 1 মাস বাদ পড়ে গেল সেটা নয়, কিন্তু মানে নর্মালি প্রতি মাসে তোলা হয় কিনা অন অ্যান অ্যাভারেজ, ধরুন 12 মাসের মধ্যে আপনি 10 মাসে তুলেছেন, 2 মাস বাদ গেছে, তাহলে পরে ইয়েসে টিক করবেন। আর যদি রেগুলার আপনারা না তোলেন, মান্থলি রেশন যদি না নেওয়া হয়, তাহলে পরে নোতে টিক করবেন। আচ্ছা, এই অবধি হয়ে গেল ফুড সাপ্লাই। এরপরে আসছে আরেকটা, এই ইসের যে জায়গাটা নিয়ে অনেক জায়গায় ডিসপিউট তৈরি হচ্ছে, সেটা হচ্ছে অ্যাসেটস। আচ্ছা, এবার অ্যাসেটসের ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রথম হচ্ছে হাউস সাইজ বলছে, ডাজ ইয়োর হাউস হ্যাভ মোর দ্যান 3 পাকা রুমস, অর্থাৎ আপনার বাড়িতে কি 3টে বা তার বেশি পাকা রুম আছে? মোর দ্যান 3 অর ইকুয়াল টু 3, যদি ইয়েস হয় তাহলে ইয়েসে টিক করবেন। আর যদি আপনার বাড়িতে 3টের কম পাকা রুম থাকে বা পাকা রুমই না থাকে, তাহলে বলবেন নো। ঠিক আছে, যদি আপনি ইয়েস বলেন তাহলে পরে তার রেজিস্ট্রেশন রেকর্ড, মিউটেশন কপি ইত্যাদি, অর্থাৎ ওই প্রপার্টির ডিটেলসটা ওর সঙ্গে অ্যাটাচ করে দিয়ে দিতে হবে। আর যদি নো বলেন তাহলেও আপনাকে কিন্তু, যদি আপনার ল্যান্ড থাকে তাহলে পরে কিন্তু সেটা দিতে হবে। আচ্ছা, এবার হচ্ছে সাইজ অফ টোটাল ল্যান্ড হোল্ডিং অফ ফ্যামিলি মেম্বার্স। আপনাদের পরিবারে যাদের নাম আপনি দিলেন তাদের সবার মিলিয়ে কতটা জমি আছে সেইটা কিন্তু এখানে স্পেসিফাই করে দিতে হবে। এবার এইখানে আরেকটা ইস্যু আসছে যে ধরুন আপনি হয়তো জানেনই না যে টোটাল কার কত জমি আছে, এটা তো জানা সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে আপনি আপনার যে মানে হেড অফ ফ্যামিলি বা হেড অফ ফ্যামিলি তো ফিল আপ করবেন, বা যিনি ফিল আপ করছেন তিনি হেড অফ ফ্যামিলি, সুতরাং তিনি এখানে বলে দেবেন যে এখানে এত ডেসিমালস, ব্র্যাকেটে লিখে দেবেন যে হেড অফ ফ্যামিলি অনলি, কারণ বাকিটা আমি জানি না। আমি যদি না জানি তাহলে তো আমি তথ্য দিতে পারবো না, কাজে সেটা এখানে স্পেসিফাই করে দিলেই হবে। তো এইটা বলে দেবেন। আচ্ছা, এরপরে হচ্ছে ভেহিকেলস। আচ্ছা, ডু এনি মেম্বার ওন আ মোটরাইজড নন কমার্শিয়াল 4 হুইলার? যদি নন কমার্শিয়াল 4 হুইলার হয়, মানে অর্থাৎ প্রাইভেট গাড়ি যদি কারো থাকে 4 চাকার, তাহলে বলবেন ইয়েস, যদি না থাকে বলবেন নো। যদি ইয়েস হয় তাহলে ভেহিকেলের নাম্বারটা এখানে বলে দিতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার যেটা রয়েছে সেটা। ঠিক আছে, না সরি, এখানে বলতে হবে কটা ভেহিকেল আছে, একটা আছে না দুটো আছে না 3টে আছে না 5টা আছে, সেটা ধরা যাক এখানে 2টো। আর ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বারটা স্পেসিফাই করতে হবে এখানে। ঠিক আছে, আর যদি ভেহিকেল থাকে তাহলে এখানে মডেলগুলো বলে দিতে হবে কি মডেলের গাড়ি আছে। আচ্ছা, এরপরে হচ্ছে স্ট্যাটাস অফ হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনি যে দেখুন, এই মেম্বার 1, মেম্বার 2, মেম্বার 3, মেম্বার 4, এবং সবার কি কি আছে আপনি তো জানেন না। এবার আপনি যদি মানে কি বলে হেড অফ ফ্যামিলির যদি থাকে তাহলে হেড অফ ফ্যামিলি বলবে, হেড অফ ফ্যামিলির বলবে যে হ্যাঁ আছে। এবার আমার গভর্নমেন্ট আছে না প্রাইভেট আছে। যদি স্বাস্থ্যসাথী থাকে তাহলে গভর্নমেন্ট লিখবেন, প্রিমিয়ামে লিখবেন 0, আর সাম অ্যাসিওর্ডে লিখবেন স্বাস্থ্যসাথী। স্বাস্থ্যসাথী যদি স্বাস্থ্যসাথী বলে এমনি কোনো মেডিক্লেম থাকে তাহলে সেখানে কত প্রিমিয়াম দিচ্ছেন আর মানে কত সাম অ্যাসিওর্ড সেটা লিখবেন। ধরুন মেম্বার 1 তিনি প্রিমিয়াম দেন বছরে 10,000 টাকা, তাহলে লিখবেন 10,000। আর সাম অ্যাসিওর্ড কত, ধরা যাক 5 লাখ টাকা, তাহলে সেটা এখানে লিখে দেবেন। স্বাস্থ্যসাথী লিখলে কিছু লিখতে হবে না।
এরকম যার যেটা আছে, আর যদি ধরুন মেম্বার 2 আপনি জানেনই না যে আছে কি না, তখন আপনি এখানে লিখে দেবেন নট অ্যাপ্লিকেবল, বা আপনি লিখে দেবেন ডোন্ট নো। তাহলে সেক্ষেত্রে আপনি লুকালেনও না, আপনি জানেন না, নাই জানতে পারেন সব মেম্বার কে করেছে বা কে সেই তথ্য আমাকে দেবে আমি তো জানি না, নাই দিতে পারে তথ্য। সুতরাং আপনি বললেন আমি জানি না, অন্য কারো আছে কিনা বলতে পারবো না, আমার আছে কিনা আমি সেটা বলতে পারি, আমার স্ট্রিটটা বলতে পারি, কিন্তু আমার ভাই ধরুন একই পরিবারে, কারণ পরিবার বলতে এখানে বোঝানো হয়েছে একই রান্নাঘর থেকে যারা খাবার খান। তো এই যে পরিবারের সংজ্ঞাটা এখানে বলা হয়েছে, সেই পরিবারে হতেই পারে 2 ভাই আছেন একই জায়গা থেকে খাবার খাচ্ছেন, কিন্তু ওই ভাইয়ের মেডিক্লেম আছে কিনা আপনার সঙ্গে সম্পর্ক ভালো না আপনি জানেনই না, হতেই পারে। তো সেই ক্ষেত্রে আপনি পরিষ্কার বলবেন আমি জানি না। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে আপনি জানেন না মানে তখন সরকারের হবে যে সে জিজ্ঞেস করে নিয়ে নেবে যে আছে কি নেই, আপনি আপনি আপনার দায় থেকে মুক্ত হয়ে গেলেন। তো এইভাবে অর্থাৎ আপনি কিছু লুকাচ্ছেনও না, এবং আপনি জানেন না, না জানাটা তো কোনো অপরাধ নয়, সবই জানতে হবে এরকম তো ব্যাপার নয়। এরপরে আসছে ইনকাম বা প্রফেশন। ডাজ এনি মেম্বার পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স? যদি আপনি নিজে দেন তাহলে বলবেন ইয়েস, বা আপনার পরিবারের যারা কেউ যদি দেয় আপনি জানেন তাহলে বলবেন ইয়েস। আর যদি আপনি না জানেন যে কেউ দেয় কি দেয় না, নাই জানতে পারেন আপনি, তাহলে বলবেন আপনি ডোন্ট নো, আমি জানি না কেউ দেয় কি না। এবার ইন্ডিভিজুয়ালির ক্ষেত্রে আপনি দিলে আপনি বলবেন ইয়েস, আর আপনি যদি না হয় আপনি বলবেন নো। ঠিক আছে, এইবার প্যান কার্ড অফ ফ্যামিলি মেম্বার্স ইফ অ্যাভেলেবল, যদি আপনার কাছে থাকে তাহলে আপনি প্যান কার্ড নাম্বার দেবেন। এবার হেড অফ ফ্যামিলির এখানে প্যান নাম্বার দিতে হবে, মেম্বার 1, মেম্বার 2, মেম্বার 3, মেম্বার 4, মেম্বার 5। যদি আপনার কাছে থাকে তাহলে আপনি দেবেন, যদি না থাকে আপনি বলবেন নেই, নট অ্যাভেলেবল। একদম পরিষ্কার বলে দেবেন যে নট অ্যাভেলেবল, প্যান নাম্বারে লিখে দেবেন নট অ্যাভেলেবল। অর্থাৎ আপনার কাছে যা আছে তাই দেবেন, যা নেই তা দেবেন না। মনে রাখবেন এইগুলো কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে চাওয়া হচ্ছে, এইগুলোর জন্য কিন্তু অন্নপূর্ণার 3,000 টাকা পাওয়া আটকে যাওয়ার কোনো ব্যাপার নেই। এটা মানে আমাদের মুখ্যমন্ত্রী এবং যিনি এই বিভাগের দায়িত্বে রয়েছেন তিনিও এটা ক্লিয়ার করে দিয়েছেন যে এটা অন্নপূর্ণা যোজনা পাওয়া না পাওয়ার সঙ্গে এটা রিলেশন নেই। আপনি যেটা জানেন না সেটা বলবেন আমি জানি না, খুব পরিষ্কার কথা, এর মধ্যে লুকোনো চুরানোর কিছু নেই। তাহলে এইটা হয়ে গেল। এরপরে কি, এরপরে হচ্ছে নেচার অফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ আপনার যে এই যে পরিবারের আপনি ফর্ম ফিল আপ করছেন এতে কে কী ধরনের কাজ করে সেটা। হেড অফ ফ্যামিলি কি গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন? যদি কাজ করেন তাহলে এখানে টিক করবেন, যদি না হয় তাহলে ধরুন উনি কি প্রাইভেট সেক্টরে স্যালারিড, তাহলে এখানে টিক করবেন। ফর্মাল সেক্টরে কি সেলফ এমপ্লয়েড মানে এন্টারপ্রেনিউর, বিজনেস, প্রোপ্রাইটার এরকম, তাহলে এখানে টিক করবেন। যদি ইনফর্মাল সেক্টরে তিনি এমপ্লয়েড হন যেমন আর্টিসান, ক্রাফটসম্যান, ফার্মার এরা, সেই ক্ষেত্রে এখানে টিক করবেন। মাইগ্রেন্ট লেবার হলে এখানে টিক করবেন, আনএমপ্লয়েড হলে এখানে টিক করবেন। তো আপনি আপনার মতন করে এটা টিক করে নিতে হবে যে আপনি হেড অফ ফ্যামিলি তিনি কি কাজের সঙ্গে যুক্ত। যদি বেকার হয় আনএমপ্লয়েড বলবেন। সেরকমভাবে প্রত্যেকটা মেম্বার, এইটা নর্মালি আমরা জানি কে কী কাজ করে, সেটাও যদি আপনি না জানেন, আপনি এখানে ধরুন মেম্বার 3-তে আপনি জানেন না সে কী করে, আপনি এখানে লিখে দিন ডোন্ট নো, ব্যাস হয়ে গেল। আপনাকে যে সবারটা জানতেই হবে এরকম কোনো দিব্যি এখানে দেওয়া নেই। আপনি যা জানেন সেটা লিখবেন, যা জানেন না বলে দেবেন জানি না ভাই, তুমি বুঝে নাও, আমাকে যদি ডেটা না দেয় আমি কোত্থেকে জানবো। তো এটা হচ্ছে ব্যাপার। এরপরে কি আছে, এরপরে হচ্ছে দেখুন ফর্মটা খুব লম্বা করেছে, এটা দরকার ছিল না। মানে বেসিক্যালি এত লম্বা ফর্ম করে বেসিক্যালি লোকদের একটা 12 পাতার ফর্ম আপনি ভাবুন যদি পঞ্চায়েত থেকে কালেক্ট, এক তো হচ্ছে পঞ্চায়েতের একটা 12 পাতার ফর্ম প্রত্যেক লোককে দিতে, ধরুন এইটা যদি আজকে 3 কোটি লোক অ্যাপ্লাই করে তাহলে 3 বরং 36 কোটি কাগজ, এই 36 কোটি কাগজ ফিল আপ করতে হবে, তার সঙ্গে আরও কিছু নষ্ট হবে, সুতরাং 40-50 কোটি কাগজের প্রিন্টিং হবে, তার একগুচ্ছ জিনিসের জেরক্স হবে। সুতরাং এইটা এত, আমি জানি না এত কমপ্লিকেটেড, মানে কমপ্লিকেটেড বলাটা ভুল, মানে এত একটা বিরাট ডেটা নিয়ে এই ফর্মটা নেওয়ার কোনো দরকার ছিল না। মানে এই ডেটাগুলো অন্নপূর্ণা যোজনার ফর্মটা বাড়িতে এসে ফিল আপ করিয়ে সেখানে অনলাইন ট্যাবেও তারা ফিল আপ করিয়ে নিয়ে যেতে পারতো, সেই ক্ষেত্রেও সেই সুবিধাটা দিলে ভালো হতো। আমি জানি না, ঠিক আছে দেখা যাক সরকার কি ভাবছে, সব চিন্তাভাবনা তো আমাদের সঙ্গে মিলবে না।
আচ্ছা, এইবারে হচ্ছে শিক্ষিত অশিক্ষিতের হারটাও জেনে নিতে চাইছেন, নাম্বার অফ লিটারেট অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার্স আর নাম্বার অফ ইললিটারেট অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার্স। এবার কজন, ধরুন আমার ফ্যামিলিতে 5 জন আছেন, তার মধ্যে ধরুন 3 জন শিক্ষিত, তাহলে 3 জন এখানে লিটারেটে দেবো আর ইললিটারেটে দেবো 2 জন যারা অশিক্ষিত। এবারই অশিক্ষিত বলতেও কি বোঝানো হচ্ছে, মানে কতটা শিক্ষা হলে সেটাকে শিক্ষিত বলবে, সেটার কিন্তু কোনো ফিক্সড মাপকাঠি এখানে দেওয়া নেই। ঠিক আছে, তাও আমরা ধরে নিচ্ছি। তাহলে সেক্ষেত্রে হেড অফ ফ্যামিলি যিনি আছেন তিনি লিটারেট হলে লিটারেটে টিক করবেন, এবার ইললিটারেট হলে ইললিটারেটে টিক করবেন। যদি মেম্বার 1 একইভাবে লিটারেট হলে এখানে, ইললিটারেট হলে এখানে, এরমভাবে টিক করতে করতে আপনি 5 জন বা যজন আপনার ফ্যামিলিতে রয়েছে তাদেরটা এখানে দেবেন। আর হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে প্রত্যেকের জন্যই লিখে দিতে হবে। হেড অফ ফ্যামিলির জন্য যদি আপনার শিক্ষিত হয়ে থাকেন তাহলে পরে হাইয়েস্ট কোয়ালিফিকেশানটা এখানে মার্ক করে দেবেন। কেউ 8 পাস হলে 8 পাস, কেউ প্রায় 4 পাস হলে 4 পাস, কেউ মাধ্যমিক পাস করলে মাধ্যমিক পাস, কেউ গ্র্যাজুয়েট হলে গ্র্যাজুয়েট, সেটা আপনারা এখানে লিখে দেবেন। আচ্ছা, এরপরে আসছে এরপরে বলছেন যে ইফ এনি মেম্বার বা মেম্বার্স আর ফর্মার কারেন্ট হোল্ডার অফ এনি কনস্টিটিউশনাল পোস্ট লাইক মিনিস্টার্স, এমপি, এমএলএ, আরবান লোকাল বডিজ, পঞ্চায়েত লোকাল বডিজ, অর্থাৎ পঞ্চায়েত থেকে নিয়ে একদম এমপি অবধি যদি আপনি কোনোভাবে এই ধরনের কোনো পোস্ট হোল্ড করে থাকেন বা আগে ছিলেন, তাহলে পরে সেই যদি থাকেন তাহলে বা আগে ছিলেন তাহলে ইয়েস বলবেন, যদি না থাকে তাহলে বলবেন নো। এবং যদি থাকেন কেউ, তাহলে কোন মেম্বার সেই পোস্টটা হোল্ড করেছিলেন সেটা দেবেন। ধরুন 3 নম্বরে যে আছেন তিনি পোস্ট হোল্ড করেছিলেন, তাহলে সেখানে 3 লিখবেন। আর কি পোস্ট হোল্ড, মেম্বার নাম্বার হু ওয়াজ হোল্ডিং দ্য পোস্ট, এখানে আপনাকে সেটা দিয়ে দিতে হবে এবং আপনি তার নামটাও এখানে লিখে দিতে পারেন। ঠিক আছে, এবং যদি এটা দেন তাহলে পরে নেসেসারি সাপোর্টিং ডকুমেন্টস ইফ অ্যাভেলেবেল তাহলে দেবেন। আর যদি আপনার কাছে ডকুমেন্ট না থাকে, সেলফ ডিক্লারেশন, অর্থাৎ আমি জানি উনি ছিলেন, দ্যাটস ওকে। তার জন্য তাকে কাগজ, আমার পরিবারের কেউ ধরুন পঞ্চায়েতের সদস্য আছেন বা ফর অ্যান এক্সাম্পল এমএলএ বা এমপি আছেন, তিনি আমাকে তার কাগজ দেবেনই এরকম তো কোনো কথা নেই। আমি নাই নিতে পারি, আমি সেলফ ডিক্লারেশন হলেই হয়ে যাবে। ইজ এনি মেম্বার আ গভর্নমেন্ট পেনশনার, যদি কেউ সরকারি পেনশন পান তাহলে সেখানে বলতে হবে যে যদি পান তাহলে ইয়েস, যদি না পান তাহলে নো। এবং যদি পান তাহলে মেম্বারের নাম্বার, অর্থাৎ কোন মেম্বার পেনশনটা পান, ধরুন সে 4 নম্বর জন পেনশন পান, তাহলে এখানে 4 দিতে হবে। এবং যিনি পেনশন পান তার এখানে পেনশন স্লিপটা এখানে অ্যাটাচ করে দিতে হবে। ঠিক আছে, এবার আবার বলছেন ইজ এনি মেম্বার রেজিস্টার্ড আন্ডার জিএসটি, কারো কি জিএসটি রেজিস্ট্রেশন আছে, যদি থাকে তাহলে দেবেন, আর যদি দেন তাহলে পরে জিএসটি আইএনটা নাম্বারটা এখানে দিতে হবে। এবার একটা বলছে টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, অর্থাৎ টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকামটা কত। এখানে আমি বলবো যে যদি আপনাদের পরিবারে আলাদা দুটো কিচেন থাকে বা এই ধরনের ব্যাপার থাকে, তাহলে আলাদা আলাদা দুটো ফর্ম পূরণ করুন, তাতে আপনার জটিলতা অনেক কমে যাবে, আপনাকে বেশি ফিল আপও করতে হবে না। আর এই টোটাল ফ্যামিলি ইনকামটা এখানে দিতে হবে কত। আপনার যদি ফ্যামিলি ইনকাম টোটাল সবার মিলিয়ে বছরে 5 লক্ষ টাকা, তাহলে 5 লক্ষ, 10 লক্ষ হলে 10 লক্ষ, 20 লক্ষ হলে 20 লক্ষ, সেগুলো আপনি এখানে লিখবেন। আচ্ছা, এবার টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকামটা আপনারা এখানে বসিয়ে দেবেন। আচ্ছা, এবার হচ্ছে আদার আইডেন্টিটি ডকুমেন্টস। এবার আদার আইডেন্টিটি ডকুমেন্টসের মধ্যে যদি সিএতে কেউ অ্যাপ্লাই করে থাকেন তাহলে সিএ এর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, যদি হেড অফ ফ্যামিলি অ্যাপ্লাই করে থাকেন তাহলে এখানে হেড অফ ফ্যামিলি, যদি না করে থাকেন তাহলে বলবেন নট অ্যাপ্লিকেবল। প্রত্যেক মেম্বারের জন্য এই আইদার নট অ্যাপ্লিকেবল বা অ্যাপ্লাইড হলে অ্যাপ্লিকেশন নাম্বার, যদি সিএ থেকে সার্টিফিকেট পেয়ে গিয়ে থাকেন তাহলে সার্টিফিকেট নাম্বার, এরমভাবে প্রত্যেকের ফ্যামিলি মেম্বার অনুযায়ী আপনাকে করে দিতে হবে। ঠিক আছে, তাহলে সিএ এর সঙ্গে আর হচ্ছে যদি আপনার কোনো ক্রেডিট কার্ড থাকে, যেমন ধরুন কিষাণ ক্রেডিট কার্ড বা এই ধরনের আর্টিসান ক্রেডিট কার্ড, এগুলো যদি থাকে, কোনো স্টুডেন্ট ক্রেডিট কার্ড, তাহলে পরে যার আছে তার নাম, তার নাম্বার অফ আইডি, মানে তার আইডি নাম্বারটা দিতে হবে এবং ডেট অফ ইস্যু, এগুলো করে আপনাকে যার আছে তারটা ফিল আপ করে দিতে হবে। অর্থাৎ একই পরিবারে কি কি সুবিধে দেওয়া হচ্ছে
এবং ভবিষ্যতে কী কী সুবিধে তাকে দেওয়া যেতে পারে তার একটা অ্যাসেসমেন্ট এই ফর্মটা থেকে সরকার করার চেষ্টা করছে। যদিও আমার মত এইটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, এত লম্বা ফর্ম এইটা করার দরকার ছিল না। এই ডেটাটা সেন্সাস বা এরপরে যখন এনপিআর হবে তখনই কালেক্ট করা যেত। এবার এই অন্নপূর্ণা যোজনার সঙ্গে এটাকে মানে এত লম্বা করার দরকার ছিল না, কিছু ডেটা আমরা কালেক্ট করতেই পারতাম, কিন্তু এটা বড্ড বেশি মানে লেংদি হয়ে গেছে। আমি একটা হিসেব ফর্মের মধ্যে দিয়ে আমি গোটা রাজ্যের একটা লোকের একদম ঠিকুজি কুষ্টি নিয়ে চলে আসব, এই যে স্টাইলটা, এটা আমার মনে হচ্ছে যে এটা না হলে বোধহয় ভালো হতো। ঠিক আছে, তা যাই হোক, যা আছে সেটাই তো আমাদের করতে হবে, তো সেইভাবে আমরা ফর্ম ফিল আপটা করছি। আচ্ছা, আর হচ্ছে এসআইআর 2026-এর এটা যদি এসআইআরের নাম ডিলিট হয়ে থাকে এবং পেন্ডিং থাকে তাহলে পরে সেটা লিখতে হবে। যদি এসআইআরের নাম উঠে গিয়ে থাকে তাহলে শুধু বলবে নট অ্যাপ্লিকেবল, নট অ্যাপ্লিকেবল। আর যদি এসআইআরের নাম ডিলিট হয়ে থাকে কিন্তু আপনি ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন তাহলে আপনাকে লিখতে হবে যে ইয়েস, এবং সেখানে আপনাকে আপনার কেস নাম্বারটা দিতে হবে। ঠিক আছে। আর যদি আপনার ডিলিট হয়ে গিয়ে থাকে কেস পেন্ডিং ইন ট্রাইব্যুনাল কিন্তু আপনি আপিলই করেননি তাহলে বলবেন নো, কারণ আপনি আপিলই করেননি। আর যদি আপনার উঠে গিয়ে থাকে নাম তাহলে নট অ্যাপ্লিকেবল। যদি ডিলিট হয়ে গিয়ে থাকে কিন্তু আপিল করেননি তাহলে নো। যদি আপনি মানে ডিলিট হয়ে যাওয়ার পর আপিল করে থাকেন তাহলে ইয়েস দেবেন এবং কেস ডিটেলসটা দিয়ে দেবেন। তাহলে এটা হয়ে গেল। অর্থাৎ এসআইআরের পার্টও শেষ। এরপরে কি আছে? এরপরে হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড ডিপেন্ডেন্সে। এখানে হচ্ছে চিলড্রেন, অর্থাৎ এতক্ষণ আমরা পরিবারের বড়দেরটা ফিল আপ করছিলাম, অর্থাৎ যারা অ্যাডাল্ট মেম্বার তাদেরটা আমরা ফিল আপ করছিলাম। এরপরে আসছে চিলড্রেন। এবার চিলড্রেন হচ্ছে এখানে চারটে বাচ্চা সম্পর্কে আপনি ডেটা দিতে পারবেন ম্যাক্স। এবার নেম অফ দ্য চাইল্ড আপনাকে দিতে হবে, সে কোন স্কুলে পড়ে, তার কোন গ্রেড, স্কুলের নাম এবং কি ধরনের স্কুল। গভর্নমেন্ট স্কুল হলে এখানে দেবেন, প্রাইভেট স্কুল হলে এখানে, রেকগনাইজ মাদ্রাসা হলে এখানে, আদার মাদ্রাসা হলে এখানে, যদি এর বাইরেও কিছু থাকে তাহলে এখানে। এরমভাবে আপনার পরিবারে যদি একজন সন্তান থাকে তাহলে একজনেরটাই শুধু ফিল আপ হবে, বাকিগুলো হবে না। যদি দুজন শিশু থাকে মানে 18 বছরের কম তাহলে দুজনের ফিল আপ করবেন, 3 জন থাকলে 3 জন, 4 জন থাকলে 4 জন, ম্যাক্সিমাম 4 জনের করা যাবে। তো এইখানে হচ্ছে বাচ্চাদের পড়াশোনা সংক্রান্ত ডেটাটা নেওয়া হচ্ছে। আচ্ছা, এরপরে আসছে বাচ্চাদের ভ্যাকসিনেশন স্ট্যাটাস, অর্থাৎ একটা শিক্ষাটা হলো, এরপরে স্বাস্থ্য, অর্থাৎ চাইল্ড 1 তাদের ভ্যাকসিনেট করা হয়েছে কিনা। যদি ভ্যাকসিনেট করা হয়ে থাকে, ভ্যাকসিনেট করা হলে ইয়েস বলবেন এবং ভ্যাকসিনেশনের কার্ড আইডিটা এর সঙ্গে আপনাকে দিয়ে দিতে হবে। আর যদি নট ভ্যাকসিনেটেড হয় তাহলে বলবেন নট ভ্যাকসিনেটেড। এরকমভাবে চাইল্ড 2 এর জন্য আপনাকে ফিল আপ করতে হবে, চাইল্ড 3 জন্য, চাইল্ড 4 এর জন্য, যতজন বাচ্চা আপনার পরিবারে রয়েছে সেইগুলো আপনি দেবেন। 1 জন থাকলে 1 জন, 4 জন থাকলে 4 জন। এরপরে হচ্ছে বেনিফিটস আন্ডার গভর্নমেন্ট স্কিমস। আপনি কি কোনো সরকারি স্কিমের থেকে কোনো সুবিধে বা টাকা পয়সা পান? যদি পান তাহলে হেড অফ ফ্যামিলি, যদি পান তাহলে হেড অফ ফ্যামিলি বলবেন ইয়েস, যদি না পান তাহলে বলবেন নো। যদি নো হয় তাহলে এখানে কিছুই করার দরকার নেই। কিন্তু যদি ইয়েস বলেন তাহলে কোন স্কিম থেকে পান সেই স্কিমের নাম দিতে হবে। একটা স্কিম থেকে পেলে একটা নাম, দুটো স্কিম থেকে পেলে দুটো নাম, 3টে স্কিম থেকে পেলে 3টে নাম, আপনাকে এটা দিতে হবে। এবং এখানে একটা সুযোগ দেওয়া হচ্ছে যে ধরুন আপনি পেনশনও পাচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডারও পাচ্ছিলেন, এখন অন্নপূর্ণা যোজনা পাচ্ছেন। এবার সেই ক্ষেত্রে আপনি লক্ষ্মীর ভাণ্ডার ধরুন পাচ্ছেন, আপনি লিখলেন এখানে লক্ষ্মীর ভাণ্ডার। এবার আপনি ওই স্কিম থেকে এবার বেরিয়ে যেতে চাইছেন কিনা সেটাও আপনি এখানে স্পেসিফাই করতে পারেন যে না আমি পাচ্ছিলাম কিন্তু আমি বেরিয়ে যেতে চাই, তাহলে ইয়েস বলবেন। কারণ এখন বলে দিলে ঝামেলা চুকে গেল, কিন্তু যদি এটা পরে আইডেন্টিফাইড হয় তখন কিন্তু সরকার টাকা পয়সা ফেরত নেওয়ার কথা ভাবতে পারে। তো সেই ব্যাপারটা মাথায় রাখবেন। সুতরাং ডিক্লেয়ার করে দেওয়া ভালো যে না আমি পাচ্ছিলাম কিন্তু আমি বেরিয়ে যেতে চাইছি। তো সেই কারণে এই ব্যাপারটা করা হয়েছে, কারণ এইটা দেখাই যাচ্ছে যে বহু লোক আছেন যারা মাল্টিপল স্কিম এনজয় করছেন, মাল্টিপল ওয়েতে সরকারের কাছ থেকে টাকা নিচ্ছিলেন, সেই ব্যাপারগুলো যাতে না থাকে সেটাও কিন্তু এই ফর্মের মাধ্যমে দেখা হচ্ছে। এবং সেই কারণেই কিন্তু এই মানে পুরো ব্যাপারটা এই ডেটাগুলো চাওয়া হচ্ছে। এরকম হেড অফ ফ্যামিলি, এরকম মেম্বার 1, মেম্বার 2, মেম্বার 3, মেম্বার 4 এরকমভাবে নিয়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ কে কী স্কিমের সুবিধে পাচ্ছে সেটা জানা। মেম্বার 4 এটা, মেম্বার 5 এটা।
ফলে ফর্মটা প্রচুর লম্বা হয়েছে, সেই কারণেই 12 পাতার ফর্ম হয়েছে। এখন এতে প্রবলেমও হচ্ছে, প্রবলেম যদি নেই বলা এটাও ভুল। আবার সরকারেরও ডেটা দরকার, এতদিন ধরে মানে আমাদের সেই কবে লাস্ট সেন্সাস হয়েছিল তারপর থেকে সরকারের কাছেও ডেটা নেই, সরকারেরও ডেটা দরকার। কিন্তু একটা মানে লক্ষ্মীর ভাণ্ডার আমরা কাদেরকে দিচ্ছিলাম, মানে সরকার কাদেরকে দিচ্ছিল? লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছিল সাধারণ বলতে পারেন নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মেয়েদের। এবার তাদের তাদের বেশিরভাগই, আমাদের যদি আমরা সোশ্যাল ইকোনমিক স্ট্রাকচারটা দেখি তাহলে এদের মধ্যে বেশিরভাগেরই শিক্ষার মান অত ভালো নয়। তারা এত বড় একটা ফর্ম সমস্ত ডেটা নিয়ে পূরণ করবেন কি না বা করতে কত অসুবিধা হবে, সেই ব্যাপারগুলো সরকারের মাথায় রাখা উচিত ছিল বলেই মনে হয়, এবং এই ভেরিফিকেশনটা পরেও করা যেত। তাহলে এইগুলো ফিল আপ হয়ে গেল। এবার ফিল আপ হয়ে যাবার পরে যদি থাকে তাহলে করে দেবেন। এরপরে হচ্ছে ডিক্লারেশন, অর্থাৎ আপনি একটা ডিক্লেয়ার করছেন, আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অ্যাবাভ ইনফরমেশন ইজ ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড আই হ্যাভ প্রোভাইডেড অল দ্য সাপোর্টিং ডকুমেন্টস ওয়ার অ্যাপ্লিকেবল অ্যান্ড হ্যাভ নট মিসড এনি ক্রাইটেরিয়া অ্যাজ মেনশনড অ্যাবাভ। এই ব্যাপারটা করা, অর্থাৎ মানে দেখুন এখন লোকের কাছে লোকে কত জিনিস জানে বা জানে না, সেই ব্যাপারটা কিন্তু এখানে মানে খুব ডিফিকাল্ট আর কি। মানে এই জায়গাগুলোতে আমি বলবো যে এইখানে সরকারের আরেকটু নমনীয় হওয়া উচিত ছিল। আমি জানি না এইভাবে ব্যাপারটাকে বলা, কারণ কোন ডেটা, এত লোকের ডেটা আমি দিচ্ছি, কোথাও একটা ভুল হতেই পারে, ভুলটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, সেই ব্যাপারগুলো কিন্তু পরবর্তীকালে সরকারের মানে লোকেদের ওপর ছেড়ে দেওয়া, সেখানেও কিন্তু একটা করাপশনের জায়গা তৈরি করে। তো সেই ব্যাপারগুলোকে আমার মনে হয় যে এই ডেটাগুলো বাড়ি গিয়ে কালেক্ট করে নেওয়াটাই বেটার ছিল এই ফর্মের মাধ্যমে ডেটা। তারপরে ডেটা সিকিউরিটিরও একটা ব্যাপার আছে। সাধারণ একজন মহিলা, তিনি সেই তার সমস্ত জিনিসপত্র ডেটা নিয়ে একটা কোথাও যাবেন, সে সাইবার ক্যাফে হতে পারে, জেরক্সের দোকান হতে পারে, কোনো রাজনৈতিক নেতার কাছে হতে পারে, সেখানেও তো এক্সপ্লয়েট হওয়ার একটা সুযোগ থাকছে। তো সেই সব মিলিয়ে এটা বলা যেতে পারে যে ফর্মটা অতিরিক্ত লম্বা, অতিরিক্ত জটিল, এই কাজটার জন্য করাটা ঠিক হয়নি। অবশ্যই ওই ব্যাপারগুলো সরকারের জানা দরকার, কিন্তু সেটা টাইম টু টাইম আমরা কিন্তু জানতে পারতাম বা বিভিন্নভাবেও জানতে পারতাম। যাই হোক, হোয়াট এভার বি দ্য থিং, এই হচ্ছে ফর্ম ফিল আপ মোটামুটি আমি দেখিয়ে দিলাম। আর আমি তো এর মানে আরেকবার বলে দিই আপনাকে যে আমি বলেছি যে লাইভ ফর্ম ফিল আপ আমি এই চ্যানেলে দেখাবো, বিউটিফুল জার্নিস চ্যানেলে, যেটা আপনাদের বলেছি। আপনারা সাবস্ক্রাইব করে রাখুন ওখানে, যেখানে লাইভ অনুষ্ঠান থাকবে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা যে সময় লাগে, আমি একটা ফর্ম পূরণ করে আপনাদের দেখাবো যে কিভাবে ফর্ম পূরণ করা উচিত, কীভাবে কি করতে হবে। এবং সেখানে আপনারা কিন্তু আমাকে কোশ্চেন করতে পারবেন আপনাদের যদি কোনো কনফিউশন থাকে। কিন্তু কোশ্চেন মানে ওই লাইভে কোশ্চেন করতে হলে কিন্তু আপনার সাবস্ক্রাইব করা থাকলে তবেই আপনি কোশ্চেন করতে পারবেন। সুতরাং সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর শিগগিরই ফিরছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর যদি কোনো আপডেট আসে অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডারের ওপরে, তাহলে অবশ্যই সেই আপডেট এই চ্যানেলে থাকবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, বাই।